শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা আওয়ামী লীগের আন্তর্জাতিক পাল্টা কৌশলের প্রমাণ। ডক্টর ইউনূস নিজেকে বরাবরই আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড় ভাবতে ভালোবাসেন, কিন্তু শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে কে আসল খেলোয়াড়। ইউনূস এখন কেবল তার প্রতিক্রিয়া দেখাতে পারবেন এবং প্রতিক্রিয়া একটা তার ধরা পড়া অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এমনকি তার প্রেস উইং বা তার প্রোপাগান্ডা সচিব স্থানীয় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে, চিঠি পাঠাচ্ছে। বিডি নিউজ 24 গতকাল একটি নিউজ ছেপেছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, এবং এই খবর প্রকাশ করার পর তাদেরকে চাপ দিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে প্রেস উইং থেকে, এবং বিডি নিউজ 24 কে সেটি প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। এই বাধ্য করা এটা স্পষ্ট করছে যে শেখ হাসিনার এসব সাক্ষাৎকার, এই আন্তর্জাতিক দৌড়ঝাঁপ ইউনূস সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সেন্সরের হাত পৌঁছে গেছে। ইউনূস বিরোধী ইউটিউব চ্যানেল বিশ্লেষণধর্মী কন্টেন্ট সবকিছুর রিচ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ মিডিয়া নিয়ন্ত্রণের যে খেলা বা মিডিয়া নিয়ন্ত্রণের যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে তারা এতদিন ধরে চালাতো, আজ সেটা তারা বহু গুণে ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের টিকে থাকার লড়াইয়ের জন্য। রয়টার্স, এএপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটি বিশ্বখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একদিনে প্রকাশিত হয়েছে। 1 বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার প্রথম বড় উপস্থিতি। শেখ হাসিনার কথা বলছি, আর একদিনেই তিনি কথার জোরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এই সাক্ষাৎকারগুলোর মূল বার্তা একটি: বাংলাদেশে যে সরকার চলছে তা অবৈধ, তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ, এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশটিকে রাজনীতিহীন করে ফেলেছে, গণতন্ত্রহীন করে ফেলেছে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা বৈধ হবে না, এমন নির্বাচনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে না, ভোট দেবে না। রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয় বরং আত্মঘাতী। আন্তর্জাতিক আদালতের বিচারের প্রসঙ্গেও তিনি বলেছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক, একটি ক্যাঙ্গারু কোর্টের বিচার। তিনি বলেন আমি হত্যার নির্দেশ দেইনি, আমার সাংবিধানিক দায়িত্ব পালন করেছি দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য। এই ভাষাগুলো কূটনৈতিকভাবে যতটা পরিমিত, রাজনৈতিকভাবে তার চেয়ে আরো অনেক গভীর। তিনি সরাসরি বিশ্বকে বলছেন বাংলাদেশে যে সরকার চলছে সেটা গণতান্ত্রিক নয়, অবৈধ, এবং সেই সরকারের নেতৃত্বে থাকা মানুষটি প্রকৃত অপরাধী। অর্থাৎ ডক্টর ইউনূসকে তিনি অপরাধী বলছেন। সাক্ষাৎকার প্রকাশের দিনই সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, বৈঠক করে বলেছেন নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করছে বা করবে। সবাই বুঝে নিয়েছে যে এই বড় শক্তি বলতে তিনি আসলে শেখ হাসিনাকেই বুঝিয়েছেন। আর তার প্রোপাগান্ডা সচিব তো আরো সরাসরি কথা বলেছেন। প্রোপাগান্ডা সচিব বলেছেন 21শ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই। এই একটা মন্তব্যই প্রমাণ করছে যে কি পরিমাণ অস্থিরতা কাজ করছে তাদের ভেতর। তাদের বক্তব্যে এখন কোনো যুক্তি নেই, আছে ভয়, ভয় দেখানো মানুষকে এবং হুমকি দিয়ে কথা বলা। একই সঙ্গে তারা নির্বাচনের আগে প্রশাসনিকভাবে আওয়ামী লীগ সংযুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুরনো নির্বাচনী কর্মকর্তারা মানে ডিসিএসপি পর্যায়ের যারা 3টি নির্বাচনে যুক্ত ছিলেন তারা কেউ থাকবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইউনূস সরকার আগে ভাগে মাঠ গোছাচ্ছে, মাঠ ঝাড়ছে আর কি। তাদের ভয়টা আসলে এখানেই। শেখ হাসিনা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন তাহলে এই ফেব্রুয়ারির নির্বাচন তো চাঙ্গে উঠবে, এর কোনো বৈধতা থাকবে না। আওয়ামী লীগের আন্তর্জাতিক কৌশলটা এখানে স্পষ্ট। তারা দেশীয় ময়দানে দমন, পীড়ন, নিপীড়নের শিকার হলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে উপস্থিতি, আইনি পদক্ষেপ এবং তথ্য যুদ্ধে তারা প্রবেশ করেছে। শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো ছিল সেই কৌশলের প্রকাশ্য রূপ। এই সাক্ষাৎকারের ঠিক আগেই জাতিসংঘে পাঠানো চিঠি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা, দুটো ঘটনাই আসলে আন্তর্জাতিক এজেন্ডা পুনর্গঠনের ইঙ্গিত। শেখ হাসিনা জানেন তার বিরুদ্ধে মামলা যতই রাজনৈতিক হোক, আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তি তুলে ধরতে পারলে এই খেলার গতিপথ বদলে যাবে। রোম কনভেনশনের আওতায় ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের, এটাও এক ধরনের পথ, এটাও এক ধরনের উপায়। ইউনূস আন্তর্জাতিক পরিসরে যতটা পরিচিত, আওয়ামী লীগের এই যে প্রচার মেশিন ততটা পরিপক্ক। এখন সেটাই কাজে লাগানো হচ্ছে। 3টি সাক্ষাৎকার মিলিয়ে শেখ হাসিনা মূলত 6টি পয়েন্ট তুলে ধরেছেন।
এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইউনূস সরকার অবৈধ এবং তার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা বৈধতা হারিয়েছে। 2 হচ্ছে জুলাই সহিংসতায় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি, নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় গুলি চালিয়েছে অর্থাৎ এবং সেটা নিয়ম কানুন মেনেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আক্রান্ত হয় তখন তাদের নিয়ম আছে, তখন তারা রুলস এন্ড রেগুলেশন মেনেই তারা আত্মরক্ষায় গুলি চালাতে পারে। অর্থাৎ শেখ হাসিনা এই সাক্ষাৎকারেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষী সাব্যস্ত করেননি, তিনি বরং তাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের আত্মরক্ষায় গুলি চালানোর যে অধিকার আছে তিনি সেটি স্পষ্ট করেছেন। 3 নাম্বার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশ রাজনীতি শূন্য করে ফেলা হয়েছে, দেশ অগণতান্ত্রিক হয়ে গেছে, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ নয়, এটা 4 নাম্বার। এবং 5 নাম্বারে তিনি বলেছেন তিনি দেশে ফিরতে চান, তবে নিরাপদ এবং বৈধ সরকার না আসা পর্যন্ত তিনি ফিরবেন না। আর 6 নাম্বারে তিনি বলেছেন আওয়ামী লীগ নেতৃত্ব পরিবার নির্ভর নয়, তার দল গণতান্ত্রিক ভাবেই টিকে থাকবে, কোনো ব্যক্তি বা পরিবারের উপর তার দলটি নির্ভরশীল নয়। দলটি এমন স্বয়ংসম্পূর্ণ, এমন শক্তিশালী একটি দল যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগকেই বোঝায়। এই 6টি পয়েন্টের ভেতর একটি নিরবচ্ছিন্ন বার্তা আছে, একটি স্পষ্ট বার্তা আছে, সেটি হচ্ছে তিনি এখনো বাংলাদেশে বৈধ নেতৃত্বের দাবিদার এবং তার রাজনৈতিক প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার মাত্র। ডক্টর ইউনূস যতটা আন্তর্জাতিক মিডিয়া বান্ধব, শেখ হাসিনা ঠিক ততটাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। গত 15 বছর শুধু নয়, তার পুরো রাজনৈতিক জীবনে তিনি রাজনীতি শুরুই করেছেন বিদেশে বসে, এবং এই পুরো রাজনৈতিক জীবনে তিনি আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে গত 15 বছরে শেখ হাসিনা যে পরাশক্তিগুলোর সঙ্গে ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সবাইকে তিনি এমন ভাবে ম্যানেজ করে রাজনীতি করেছেন যে বাংলাদেশকে তিনি অন্য রাজনৈতিক ময়দানে নিয়ে গিয়ে ফেলেছিলেন। ইউনূস একজন বক্তা, ইউনূস আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেন, কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণকারী, তিনি রাজনীতির পার্ট। একসময় ইউনূসের নোবেল ছিল তার বড় সম্পদ, এখন সেটা তার সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে, কারণ আং সান সুচির মতো তাকেও নৈতিক প্রশ্ন আক্রমণ করতে শুরু করেছে। যেভাবে সুচি রোহিঙ্গা নির্যাতনের পর আন্তর্জাতিক মহলে মর্যাদা হারিয়েছিলেন, ইউনূসও আজ সেই পথে হাঁটছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক মহলে তার নৈতিক অবস্থান আরো নড়বড়ে হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি ধারাবাহিক। তাকে অনেকে হয়তো বলেন মুখরা, তিনি রাজনৈতিক শিষ্টাচার মানেন না, তিনি পটপট করে কথা বলেন, কিন্তু এই কথা বলা কঠিন যে তিনি নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছেন, এটি কোনো বিশ্লেষক মানতে চান না। এই কারণে মানতে চান না কারণ বিগত 15 বছরে তিনি কর্তৃত্ববাদী হয়েছিলেন বটে, কিন্তু তার শাসনকালে তিনি বিরোধীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছেন তার সবগুলো আইনানুগ ছিল। যুদ্ধাপরাধের বিচারের কথা বলুন বা খালেদা জিয়ার মামলার কথা বলুন, যুদ্ধাপরাধের বিচার তিনি নিয়ে এসেছিলেন তাদের এজেন্ডায়, দলীয় ম্যানিফেস্টোতে, এবং মানুষের ম্যান্ডেট নিয়ে এসে তিনি যুদ্ধাপরাধের বিচার করেছেন। খালেদা জিয়ার বিচার হয়েছে নিয়মিত আদালতে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিচারটি তিনি করেছেন বিচারিক আদালতের মাধ্যমে, কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠনের না করেই। এইভাবে 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচারও হয়েছে বিচারিক কাঠামোয়। এতগুলো দৃষ্টান্ত প্রমাণ করে যে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, বরং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থাশীল ছিলেন। তার সরকার যত কঠোরই হোক না কেন আইন বহির্ভূত হত্যার অনুমোদন তিনি দেননি। জুলাইয়ের সন্ত্রাস এবং অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার, বিনা বিচারে আটকের শিকার, ব্যবসাপাতি সব লুট হয়ে গেছে। কিন্তু এই দলটি ছাড়া কোনো রাজনৈতিক ভারসাম্য রাখা যে সম্ভব নয়, এই কথা শেখ হাসিনা তার সাক্ষাৎকারে তুলে ধরেছেন। তার যুক্তি ছিল খুব সরল, যতদিন না আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার ফিরে পাবে ততদিন বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে না, বাংলাদেশে গণতন্ত্র ফিরবে না,
বাংলাদেশের রাজনীতি ফিরবে না। এই বক্তব্যই এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশের গণতন্ত্র একপাক্ষিক হয়ে যায়, বাংলাদেশের রাজনীতি একপাক্ষিক হয়ে যায়, এবং আপনি বিএনপি, জামাত, এনসিপি সব আসলে একই রাজনীতি করে। ওই এক দলের রাজনীতি তো চলবে না। সেই বাস্তবতা বুঝেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এখন ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শব্দটা বারবার ব্যবহার করতে শুরু করেছে। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ইতিহাস দীর্ঘ এবং গণতান্ত্রিক ভাবে প্রথিত। শেখ হাসিনা কখনো নিস্তরঙ্গ রাজনীতিবিদ ছিলেন না, তিনি বোবা রাজনীতিবিদ নন। তিনি আক্রমণ করেন, আবার প্রতিরোধ করতে জানেন। তার শক্তি কথার জোরে, বাক্যবাণে প্রতিপক্ষকে ঘায়েল করা তার পুরনো অভ্যাস, এটাই তার রাজনীতি। তবে তিনি যে নির্বিচারে হত্যার নির্দেশ দিতে পারেন না বা দেননি, সেটা প্রত্যেকটি বিশ্লেষক মনে করেন, এবং এই আলোকেই আপনি দেখবেন যে প্রত্যেকটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তার রাজনৈতিক আচরণের ইতিহাস, বিচার প্রক্রিয়ার প্রতি তার সংযম, সম্মান এবং প্রতিপক্ষকে ন্যূনতম আইনি সুযোগ দেওয়ার দৃষ্টান্ত, এগুলোই প্রমাণ করে যে তিনি সেটা করতে পারেন না। যেভাবে সন্ত্রাস এবং ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে ইউনূস সরকার ক্ষমতা দখল করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাতে বাংলাদেশে গণতন্ত্র কার্যত শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। এবং এ কারণেই ডক্টর ইউনূসকে এখন উল্টো মানুষ দোষারোপ করতে শুরু করেছে গণতন্ত্র হত্যাকারী হিসাবে। 3টি আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার শুধু শেখ হাসিনার অবস্থান নয়, বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়েছে। ইউনূস এখন বুঝতে পেরেছেন এই টেক্কা, শেখ হাসিনার এই টেক্কা শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিকও। আর এ কারণেই তিনি কাঁপছেন, কারণ তাকে তো এর পাল্টা চাল চালতে হবে। তিনি কোন চাল চালবেন, তার হাতের কার্ড ফুরিয়ে এসেছে, তার হাতে আর কোনো টেক্কা নাই। এটাই শেখ হাসিনার রাজনীতি। দেখেন কোথাকার জল কোথায় গড়ায়। ভালো থাকবেন সবাই।